Hello friends, how are you? This is your educator Orijit Basu Choudhury. Welcome to An Academy. তো আজ আমি এখানে আলোচনা করব ইন্ডিয়ান পলিটির খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যা আপকামিং ডব্লিউবিসিএস এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো চলো আলোচনা শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম আলোচনা শুরুতে প্রথমে যে কথাটা হলো এখানে যে ধরনের আমি এমসিকিউ আলোচনা করি কিন্তু সেম এমসিকিউ আমি আলোচনা করি আমার ডেলি স্পেশাল ক্লাসে। तो डेली हमार स्पेशल क्लास अनअकैडमी प्लेटफॉर्मे 9 to 10 PM। ओके, डेली 9 to 10 PM और प्लसर क्लास डिस्क्रिप्टिव पढ़ाई 1 to 2 PM। तो যারা প্লাসের ক্লাস যেদিন যেদিন থাকে না সেদিন 11টা থেকে 12টা ক্লাস থাকে, কিন্তু রাত 9টা থেকে 10টা মানডে টু সানডে এভরি ডে 9 to 10 PM আমাকে তুমি পাবে। কোথায়? আনএকাডেমি স্পেশাল ক্লাস ফ্রি অফ কস্ট, আর প্লাসের ক্লাস 1টা থেকে 2টো। তো যারা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করোনি তারা অবশ্যই করে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নাও। গুগল প্লে স্টোর খুবই গুরুত্বপূর্ণ, গুগল প্লে স্টোর থেকে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে, বা যাদের iOS আছে তোমরা জানো অ্যাপেলে, তারা অ্যাপেল স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, তো চলো আলোচনা শুরু করা যাক। আর দেখো, যারা আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করো। অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড ইউজ করলে তুমি 10% ডিসকাউন্ট পাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাকে অরিজিৎ এই কোডটি ইউজ করতে হবে। কী পাবে? তোমরা জানো ইন্ডিয়ার বেস্ট এডুকেটার্স তোমরা পাচ্ছ, সাবজেক্ট ওয়াইজ প্রতিটা সাবজেক্টে আলাদা টিচার্স তুমি অ্যাভেলেবেল পাচ্ছ, ডেলি ইন্টারাক্টিভ লাইভ ক্লাসেস, স্ট্রাকচার্ড কোর্স উইথ PDF, লাইভ মক টেস্ট, কুইজেস। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি অ্যাভেল করতে পারবে। সিম্পল ওয়ান সলিউশন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তুমি WBCS পরীক্ষা দাও, তুমি কলকাতা পুলিশ পরীক্ষা দাও, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দাও, তুমি ICDS পরীক্ষা দাও, তুমি ক্লার্কশিপ দাও, তুমি রেলের পরীক্ষা, সমস্ত পরীক্ষা, অপশনাল পেপার, কম্পালসারি পেপার, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং ইন্ডিভিজুয়াল সবাই পাবে। আনলিমিটেড অ্যাক্সেস, PDF, কোনো বই কিনতে হবে না, সিম্পল ওয়ান স্টপ সলিউশন, আনএকাডেমি সাবস্ক্রিপশন প্রাইস। তোমাদের কোড কি? অরিজিৎ। এই কোড ইউজ করলে তুমি এই প্রাইসে পাচ্ছ। লক্ষ লক্ষ টাকা থেকে দেওয়ার থেকে তুমি এখানে সেম ফেসিলিটি পাচ্ছ, সব ক্লাস পাচ্ছ, নিজেকে পছন্দ মতো টিচারের তুমি ক্লাসে এনরোল করতে পারবে। যদি মনে হয় তুমি টিচার চেঞ্জ করতে পারবে। যদি তোমার আমার পলিটি ক্লাস যদি তোমার হচ্ছে বুঝতে পারছো না, বা টাইমের সাথে তোমার ম্যাচ করছে না, তুমি অন্য কোনো ক্লাস করতে পারবে। তুমি অনলাইন অফলাইন দুটো মোডে পাচ্ছ, এবং ফুল ফ্লেজ PDF তুমি পেয়ে যাচ্ছ। এইগুলোর জন্য তোমাকে আনএকাডেমি প্লাস জয়েন করতে হবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলছে? হুইচ আর্টিকেল ইজ রিলেটেড উইথ, কি বলছে, সেপারেট দ্য জুডিশিয়াল ফ্রম এক্সিকিউটিভ। তোমরা জানো ভালো করে আমাদের জুডিশিয়ারি ব্যবস্থা, মানে আমাদের বিচার ব্যবস্থা এক্সিকিউটিভ থেকে লেজিসলেটিভ থেকে আলাদা। তো এটা কত নম্বর আর্টিকেলে তোমরা পাবে? আর্টিকেল 44, আর্টিকেল 49, আর্টিকেল 39, আর্টিকেল 50। অবভিয়াসলি তুমি আর্টিকেল 50তে পাবে। কীভাবে? সেপারেট, ঠিক আছে, জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। এছাড়া তোমার জুডিশিয়ারি, তুমি জাজের রিক্রুটমেন্ট তুমি জানো পুরোটাই চলে কলেজিয়াম পদ্ধতি, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষার সময় আসে, কোন পদ্ধতিতে জাজের রিক্রুট হয়। এনজাক পদ্ধতিকে নাল ভয়েড করে দেয় কোন সালে, তখন কোন দল ক্ষমতায় ছিল তোমরা জানো। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফার্স্ট জাজেস কেস, সেকেন্ড জাজেস কেস, থার্ড জাজেস কেস, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং জানতে হবে। তার জন্যই কিন্তু তোমাদের আনএকাডেমি সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো এখানে রয়েছে পুরো ইনফরমেশন তুমি পেয়ে যাচ্ছ। দেখো আর্টিকেল 50 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ওকে, হুইচ ইজ এনরিচড ইন দ্য DPSP অফ স্টেট পলিসি। কি বলছে? 36 থেকে 51 তোমরা জানো DPSP কি বলছে। পার্ট 4 জুডিশিয়ারি এক্সিকিউটিভ থেকে সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ফান্ডামেন্টাল টু দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর মধ্যে কোনটি ফান্ডামেন্টাল গভর্নেন্সের কেসে? তো রাষ্ট্র এখন কোনো স্কিম আনবে, কি ভারত হলো ওয়েলফেয়ার কান্ট্রি,
মনে রাখতে হবে, খুবই গুরুত্ব। ডিপিএসপি রাষ্ট্র পরিচালনা করার জন্য নীতি নির্দেশক। রাষ্ট্র যখন রাষ্ট্র পরিচালনা করবে তাহলে কি করবে? জনকল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার কান্ট্রি। তার মানুষ কল্যাণে কোন কোন স্টেপ নিতে হবে, কি কি স্কিম আনা দরকার যেটা মানুষের ভালো হবে। তুমি জানো ডিপিএসপি কিন্তু কোর্টে এনফোর্সেবল নয়। ডিপিএসপি শ্যাল নট বি এনফোর্সেবল ইন এনি কোর্ট, বাট রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু তোমরা জানো সরকার বিভিন্ন স্কিমে, এই জন্য কি রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্দেশক, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি চালানোর জন্য কি কি ডাইরেকশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, কি কি প্রিন্সিপাল নেওয়া হচ্ছে। তোমরা জানো আর্টিকেল 37 of the Indian Constitution says that the DPSP are not enforceable any court. Right to work. আচ্ছা, কেন ডিপিএসপি কেন কোর্টে এনফোর্সেবল হয় না? তুমি জানো অবশ্যই রাষ্ট্র সবসময় চাই কোন স্কিম আনলে মানুষের ভালো হয়। সাপোজ ধরো সেই স্কিমটা যদি ইমপ্লিমেন্ট যদি না করতে পারে তাহলে সবাই কোর্টে যাবে। আর তুমি যা রাইট টু ওয়ার্ক বলো বা ইউনিফর্ম সিভিল কোড বলো, আমাদের ভারত ডাইভার্স কান্ট্রি, এত জনসংখ্যা, সবাইকে রাইট টু ওয়ার্ক দেওয়া পসিবল না। ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জানো রাষ্ট্র সর্বদা কিন্তু সরকার কি করবে? জনকল্যাণ স্বার্থে নানা রকম স্কিম না আনলে ভোটে জিততে পারবে না। আর মৌলিক অধিকার জানো কোর্টে এনফোর্সেবল, যদি উল্লঙ্ঘন হয় সেটা তোমরা 32 বলে সুপ্রিম কোর্ট এবং 2 to 6 বলে হাইকোর্টে আমরা যেতে পারি। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলছে? এই প্রশ্নটা কি বলছে দেখি। এই প্রশ্নটা বলছে যে কি বলছে, হুইচ পার্ট অ্যান্ড আর্টিকেল ডিল উইথ অ্যামেন্ডমেন্ট of the Indian Constitution. Article 20 368, Article 21 369, Article 22 393, নাকি তোমরা জানো ভালো করে none of the above। তো এখানে অ্যান্সার হবে 20 368 অ্যামেন্ডমেন্ট। তোমরা সবাই জানো আর্টিকেল কি বলছে, প্রশ্নটা বলছে দেখো দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। তোমরা জানো পাওয়ার আছে পার্লামেন্ট টু অ্যামেন্ড করতে পারে কনস্টিটিউশন। কত নম্বর আর্টিকেল? 368 পার্ট 20। ইট সেজ দ্যাট পার্লামেন্ট মে অ্যামেন্ড, তোমরা জানো, বাই ওয়ে অফ অ্যাডিং ভেরিয়াস রিপিল প্রভিশন কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু প্রসিডিওর লেট ডাউন ফর দ্য পারপাস। তো সংবিধান সংশোধনের কথা যদি বলি তাহলে কিন্তু আমাদের 368 পার্ট 20 আসছে। পরের প্রশ্ন, which amendment added the 9th schedule to the constitution? তোমরা জানো 9th শিডিউলটা হলো রক্ষা কবচের মতো। যদি বারবার তোমরা জানো জুডিশিয়ারি যখনই কোনো এক্সিকিউটিভ কোনো ভূমিকা নিচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে, কোনো অ্যামেন্ড করছে, সঙ্গে থেকে ওটাকে জুডিশিয়ারি নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছে। তো সুপ্রিম কোর্ট হাত থেকে মানে মুক্তি পাওয়ার জন্য, মানে রক্ষা করার জন্য, সুপ্রিম কোর্টের এখতিয়ারকে এখতিয়ার থেকে বাইরে রাখার জন্য সবসময় কি করতো? এই 9th শিডিউলটা রক্ষা কবচ হিসাবে ইউজ করতো। হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে? হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্য 9th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, 8th অ্যামেন্ডমেন্ট নাকি 99th অ্যামেন্ডমেন্ট? তোমরা জানো খুব ঠান্ডা লেগেছে আমার, মূলত একটু কষ্ট হচ্ছে খুব। তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আর্টিকেল তোমরা জানো অ্যাক্ট 1951 added 2 new article 31A 31B land related 9th schedule to the constitution protection of agrarian reform in certain state। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কি ফেস করা? ফ্রিডম অফ রিলিজিয়ান, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ওকে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, freedom of peacefully assemble, freedom of petition। পরের প্রশ্ন কি বলছে? through which amendment act the parliament declare there is no limitation on the constitution power to parliament। তো সবাই তোমরা জানো 42 মিনি কনস্টিটিউশন বলা হয়। তো এই অ্যামেন্ডমেন্টের মধ্যে পার্লামেন্ট ডিক্লেয়ার করায় কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, পার্লামেন্টের হাতে কোনো লিমিটেশন নেই, কিন্তু বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা পড়ে। তো জানো পার্লামেন্ট, ঠিক আছে, ইন রিয়াকশন টু দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার enacted 42 Amendment Act 1976. This act made an amendment
Article 368 and declared that there is no limitation on constituent power of parliament. No amendment can be question করতে পারবে, কোনো কোর্ট কোনো কোয়েশ্চেন করতে পারবে না যদি কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করতে হয়। মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মানে পার্লামেন্ট যা কিছু এনিথিং চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করতে পারে, সেখানে সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা কিন্তু সুপ্রিম কোর্ট নিজে বেসিক স্ট্রাকচার, তাই না? সংবিধান রক্ষাকর্তাকে, সংবিধান ব্যাখ্যাকারকে সুপ্রিম কোর্ট। There is no limitation on the constitution power of parliament. No amendment can be questioned in any court on any ground, including that of the contravention of any fundamental rights. কত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন দেখতেই পাচ্ছ। আচ্ছা, পরের প্রশ্ন, which committee inquired into whether the parliamentary system should be continued or should be replaced by presidential system? কোন কমিটি কি ইনকোয়ারি করেছিল whether the parliamentary system should be continue or should be replace করবে প্রেসিডেন্সিয়াল? শরণ সিং, সার্কেরিয়ার, পুঞ্জি নাকি রাজা মান্নার কমিশন? তো ছয়টা অ্যান্সার কি হবে? ছয়টা শরণ সিং কমিটি। সবাই তোমরা জানো শরণ সিং কমিটি অ্যাপয়েন্ট করেছিল কংগ্রেস গভর্নমেন্ট 1975, ইনকোয়ারি করেছে ইনটু পার্লামেন্টারি সিস্টেম শুড বি কন্টিনিউ, শুড বি রিপ্লেস করবে কি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে। দ্য কমিটি, তোমরা জানো এটা ফান্ডার ডিউটি, দ্য কমিটি স্টার্টেড দ্যাট দ্য পার্লামেন্টারি সিস্টেম হ্যাজ বিন ডুইং ওয়েল, দ্যার ইজ নো নিড রিপ্লেস বাই প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এবং কমিটি স্টার্ট করেছিল দ্যাট পার্লামেন্টারি সিস্টেম যাই কন্টিনিউ হবে তাকে চেঞ্জ করে কোনো প্রেসিডেন্সিয়াল সিস্টেম আনার দরকার নাই। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ইন হুইচ নেম অল এক্সিকিউটিভ অ্যাকশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেকেন? সমস্ত এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, তারপর যদি তুমি দেখো ডিপ্লোম্যাটিক, সমস্ত কিছু তার নামে হয়। প্রেসিডেন্ট তিনি তো নমিনাল এক্সিকিউটিভ, তিনি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপতি, সরকারের প্রধান প্রধানমন্ত্রী। All executive action of the government of India are formally taken in his name of President of India. He is also empowered make rule specifying the manner in which order and other instrument made executive his name shall be authenticated. পরের প্রশ্ন, on whose advice president can prolongate মানে ঘোষণা করতে পারে, ঠিক আছে, বা or উইথড্র করতে পারে অর্ডিন্যান্স? প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিলর মিনিস্টার নাকি অন হিজ ওন উইল? তো কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার হবে কিন্তু কাউন্সিলর মিনিস্টার। কাউন্সিলর মিনিস্টার, প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার, প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার উইথড্র করতে পারে বা ডাকতে পারে অর্ডিন্যান্স অ্যাট এনি টাইম। হাউএভার this power of ordinance making is not discretionary power, তার নিজস্ব পাওয়ার নয়, এটা কাউন্সিলর মিনিস্টারদের রেকমেন্ড অনুযায়ী। হি ক্যান প্রলগ, উইথড্র করতে পারে, ঘোষণা করতে পারে, উইথড্র করতে পারে অ্যান্ড অর্ডিন্যান্স অনলি অ্যাডভাইস। কার অ্যাডভাইস? মনে হয় কাউন্সিলর মিনিস্টার। আর কাউন্সিলর মিনিস্টারকে কে হেড করে? প্রাইম মিনিস্টার। তাহলে প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার, উইথড্র করতে পারে বা অর্ডিন্যান্স জারি করতে পারে। কার নির্দেশে? কাউন্সিলর মিনিস্টার অ্যাডভাইসে। তা কাউন্সিলর মিনিস্টারকে অ্যাডভাইস হেড কে করে? প্রাইম মিনিস্টার। হু ডিসাইড দ্য স্যালারি অ্যালায়েন্স অফ দ্য প্রাইম মিনিস্টার? বাই পার্লামেন্ট, বাই লোকসভা, বাই রাজ্যসভা না কাউন্সিলর মিনিস্টার? হু ডিসাইড স্যালারি অ্যালায়েন্স? প্রাইম মিনিস্টার বলতে পারবে কে? তো এটা কিন্তু মনে রাখতে হবে, অ্যান্সার হবে পার্লামেন্ট। পার্লামেন্ট স্যালারি অ্যালায়েন্স, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া স্যালারি, সুযোগ সুবিধা, বেতন ভাতা সমস্ত কিছু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট, ঠিক আছে? ফ্রম টাইম টু টাইম হি গেটস সেম স্যালারি অ্যালায়েন্স পেয়েবল টু মেম্বার অফ দ্য পার্লামেন্ট ইন ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম এ পার্ট অফ দ্য ডাইরেক্টিভ আউটসাইড পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন? তো কি বলছো? হুইচ আর দ্য ফলোইং এর মধ্যে কোনটা নয় পার্ট? ডাইরেক্টিভ আউটসাইড
পার্ট 4 যেটা আমরা জানি ডিপিএসপি, ক্লেম এসসি এসটি টু সার্ভিস, ইনস্ট্রাকশন ইন মাদার টাং, ডেভেলপমেন্ট হিন্দি ল্যাঙ্গুয়েজ নাকি প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি। তো 10-এরটা কি হবে অ্যান্সার? 10-এরটা হবে কিন্তু ডি, প্রমোট, এই ডি, ঠিক আছে, ডি, প্রমোট অফ কটেজ ইন্ডাস্ট্রি, ক্লেম অফ সুপ্রিম কোর্ট। দেখো দেখো মনে রাখো, ক্লেম অফ, দেখো এসসি এসটি টু সার্ভিস, তোমরা জানো আর্টিকেল 335 পার্ট 16, এটা কোথায় আছে তোমরা জানো, যেটা প্রথমে যেটা আছে কোথায় আছে 335 থেকে তোমরা 335 পার্ট 16, ঠিক আছে, 330 342 আমরা জানি। 5th শিডিউল, ইনস্ট্রাকশন ইন মাদার টাং তোমরা জানো 350 এ পার্ট 16-17, ডেভেলপমেন্ট অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ 351 ইন পার্ট 17, সব আউটসাইড, ঠিক আছে, পার্ট দ্য ডাইরেক্টিভ অফ প্রিন্সিপাল। তাহলে এইটা কিন্তু মনে সব কটা, তিনটেই, ঠিক আছে, এই তিনটেই পার্ট নয়। অ্যাকচুয়ালি হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম এ পার্ট, ডাজ নট ফর্ম আউটসাইড, তো এই তিনটাই আউটসাইড। এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, এই প্রশ্নটা একটু, তিনটেই নেই, ঠিক আছে, তো এইটাই একমাত্র আছে পার্ট 4-এ, ঠিক আছে। তো কটেজ ইন্ডাস্ট্রি, এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম এ পার্ট অফ দ্য ডাইরেক্টিভ আউটসাইড পার্ট 4, তো 1 2 3 তিনটে হবে। অ্যাকচুয়ালি অপশনটা কোয়েশ্চেনটা ইজ পার্ট হবে, কোনটা পার্ট যদি দেয়, হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল পার্ট 4, তখন হবে প্রমোট, এই তিনটে নয়। অ্যাকচুয়ালি প্রশ্নটা চেক করো, ওই জন্য বলি রেকর্ডিংটা পুরো শুনতে হবে। তো এমপ্লয়মেন্ট জেনারেশন, ইউজ অফ লোকাল র মেটেরিয়াল, ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট, ডিসেন্ট্রালাইজড ইন্ডাস্ট্রিজ, mobilization of capital development, equitable distribution of wealth, training ground for local entrepreneur, efficient use of protective factor, promote of export, ঠিক আছে। which of the following countries follow federal model of government, এবার কোন, তো মনে রাখতে হবে আর্জেন্টিনা, আর্জেন্টিনা ফলো করে ফেডারেল মডেল of government. A federal government is one is which power divided between the national government and regional government by constitution both. Who administer oath of the president, তো এটা সবাই জানো, প্রাইম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার, চিফ জাস্টিস নাকি চিফ জাস্টিস, চিফ জাস্টিস। The oath of his president of India administered by chief justice of India, বাট ইন ইজ অ্যাবসেন্ট, তিনি যদি না থাকেন, সিজিআই যদি না থাকেন, তখন দ্য মোস্ট সিনিয়র জাজ সুপ্রিম কোর্ট তিনি ওথ দেবেন প্রেসিডেন্টকে, শপথ গ্রহণ পাঠ করাবেন। আচ্ছা, পরের প্রশ্ন, হু ক্যান অ্যাপয়েন্ট এনি মেম্বার অফ লোকসভা টু প্রিসাইড ওভার প্রসিডিং ওয়েন অফিস অফ বোথ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ফল ভ্যাকেন্ট, কে, হু ক্যান অ্যাপয়েন্ট করবে, কে অ্যাপয়েন্ট করবে এনি মেম্বার অফ দ্য লোকসভা টু প্রিসাইড করবে ওভার প্রসিডিং ওয়েন বোথ স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও নেই, দুটো পোস্টই ফাঁকা, স্পিকার নিজে, প্রেসিডেন্ট, কাউন্সিলর ডি হবে, এই বি হবে, সরি বি, প্রেসিডেন্ট। তাহলে কি হলো বি, স্পিকার, এমন সার্কামস্ট্যান্স দেখা গেল স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, তখন প্রেসিডেন্ট, ঠিক আছে। হু ক্যান অ্যাপয়েন্ট করবে মেম্বার অফ লোকসভা, তো মনে রাখো প্রিসাইড করার জন্য, তো মনে রাখতে হবে কি, এটাকে বলা হয় ওটাকে প্রোটেম স্পিকার। দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট করবে এনি মেম্বার অফ দ্য লোকসভা টু প্রিসাইড ওভার ইটস প্রসিডিং ওয়েন দ্য অফিস বোথ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ভ্যাকেন্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি দেখা যায় কখন, এই নিউ লোকসভা ইলেকশনের সময়, আবার রেগুলার স্পিকার চলে গেলে তখন এই হয়ে যায়, তো মনে রাখতে প্রেসিডেন্ট ঠিক করবে। Which year is related to the formation of Rajya Sabha, তো কোন, তো 1949, 1950, 1951 না 1952, তো অ্যান্সার হবে কিন্তু টি, 1952, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ, এটা বেসিক প্রশ্ন। হু ইলেক্ট দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ স্টেট, মেম্বার অফ মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ পঞ্চায়েত, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট নাকি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ স্টেট, হু ইলেক্ট দ্য মেম্বার অফ কাউন্সিল অফ স্টেট, বিধানসভা, তো অ্যান্সার হবে কিন্তু সি, মেম্বার অফ
legislative assembly, Vidhan Sabha, not council. Article 4 of the Constitution of India state that the representative of the each state council shall be elected member of the legislative assembly of the state. কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এবার আমরা ওয়ান লাইন এমসিকিউ গুলো করি। চিল্লে চিল্লে কেটে কেটে পড়াচ্ছি, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ওই জন্য বলছি ভালো করে পড়ো। আর ডেলি তোমরা দেখতেই পাচ্ছ আমার ডেলি ক্লাসের টাইম, যদি তোমরা দেখো ডেলি আমার ক্লাসের টাইম ফ্রি স্পেশাল ক্লাস 11 AM। যেদিন প্লাসের ক্লাস নেই, প্লাসের ক্লাস 1টা থেকে 2টো, কিন্তু ডেলি আমার স্পেশাল ক্লাস 9 to 10 PM। আর যারা ইউটিউব তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, WBPSC GS10, এবং বন্ধু বান্ধব শেয়ার করবে। আর যারা প্লাসে জয়েন করবে এখনো সময় আছে, প্লাসে জয়েন করো, নিজের জন্য ভাবো, প্রপার ওয়েতে স্টাডি করো। 100% তোমাদের গ্যারান্টি দিতে পারি, প্রপার ওয়ে যদি স্টাডি করতে পারো তোমরা 100% এক্সাম ক্লিয়ার করে ফেলবে, সমস্ত সাবজেক্টে তুমি টিচার পাচ্ছ। তো অবশ্যই অরিজিৎ আমার রেফারেল কোডটি ইউজ করবে। ক্লিয়ার? চলো তো দেখো আজকের যে প্রশ্নগুলো আলোচনা করবে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং অথরিটিস মে নট রিমেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রিয়েশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়া? প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। তো কি হবে এখানটা? ডি হবে, বিধানসভা অফ দ্য কনসার্ন স্টেট which with new state is created by alternation boundary। এর মধ্যে কে অ্যাসোসিয়েট নয় যদি কোনো রাজ্যের, তোমরা জানো ভালো করে পার্ট আর্টিকেল 3 নম্বর আর্টিকেল, কোনো রাজ্যের আয়তন বাড়ানো, কোনো রাজ্যের আয়তন কমানো, কোনো রাজ্য ভেঙে নতুন রাজ্য বানানো, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু হোম মিনিস্টারের ভূমিকা আছে, হোম মিনিস্টার, ঠিক আছে? তো খুব গুরুত্ব, কনসার্ন স্টেটকে জানাবে যে স্টেটের চেঞ্জ হচ্ছে কিছু, তো ইয়েস বললে ইয়েস, না বললেও না, নো বললেও নো, প্রেসিডেন্টের থ্রু দিয়ে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইস্যু হ্যাজ নট বিন ডাইরেক্টেড টু বি, দেখো ম্যাটেরিয়ালাইজেশন ডাইরেক্ট ইস্যু অফ স্টেট পলিসি, ঠিক আছে? তো অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ইউনিফর্ম সিভিল কোড, সেপারেশন অফ জুডিশিয়াল, নাকি ডেভেলপমেন্ট সার্টিফিকেট? না, ডি এর মধ্যে নেই, এটা ডিউটিতে আছে, ঠিক আছে? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকাম প্রেসিডেন্ট? 10, 35, 40 না 45? তো তিনেরটা হবে কিন্তু সি, বি 35, ঠিক আছে? লোকসভা 25, রাজ্যসভা 30, আর প্রেসিডেন্ট 35। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার। বি বলছে ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট, নান অফ দ্য অ্যাবভ। চারটা অ্যান্সার হবে সি, ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার। এবার দিল্লি পুলিশ যদি পার্টিসিপেট করো, তোমরা জানো হোয়াট মে বি ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনি ইন দ্য পার্লামেন্ট? তোমরা জানো কতজন হবে ম্যাক্সিমাম পার্লামেন্টে? 5টা, সি 40, 12 + 2 14, রাজ্যসভা 12। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ স্টেট লেজিসলেচার, মেম্বার অফ দ্য লোকসভা, বিধানসভা, নান অফ দ্য অ্যাবভ। তো 6টা অ্যান্সার হবে কিন্তু এ, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার পার্টিসিপেট করা। দ্য চিফ ফাংশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট কি বলছে? অ্যাসিস্ট করে দ্য প্রেসিডেন্ট, ওয়ার্ক অ্যাজ দ্য চেয়ারম্যান রাজ্যসভা, কোঅর্ডিনেট করে ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, নান অফ দ্য অ্যাবভ। তো 7টা অ্যান্সার হবে বি, ওয়ার্ক অ্যাজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। The other name of Rajya Sabha is second chamber, upper chamber, house of the elder, না final chamber। তো 8টা হবে কিন্তু মনে রাখতে হবে ডি, না ডি না, সরি 8টা হবে কিন্তু হাউস অফ দ্য এল্ডার। ও নট বলছে সেকেন্ড চেম্বার, আপার হাউস, কাউন্সিল অফ স্টেট, হাউস অফ এল্ডার, ফাইনাল চেম্বার। সরি ফাইনাল ইজ নট বলছে, আমি নিজের লক্ষ্য করি, ডি ইজ নট বলছে। What should be the minimum age to become
রাজ্যসভা 25, 30, 35 নাম, তো 30 হবে, এক্ষুনি বলেছি। পি, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর, নাম্বার তো 25 হবে, এটা দশের পি। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছ, অনেক ডিটেলে আলোচনা করলাম, এ অবধি রইল। তো থ্যাংক ইউ ফর ডিসকাশন। ওকে।